ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শিবম। আজকে নিয়ে এসেছি নতুন একটি এডুকেশন রিলেটেড আপডেট নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানেন 9 জানুয়ারি আপনাদের সেট এক্সামিনেশন হয়েছিল। তো তার জেনারেল পেপারের অ্যান্সার কি হবে তা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। যদি না দেখে থাকেন অবশ্যই তা দেখে নিন। আজকে নিয়ে এসেছি নতুন একটি মেথড পেপারের আলোচনা নিয়ে, যেটি আপনাদের সামনে উপস্থাপন করছেন মিস্টার সুমন কুমার মাইতি, যিনি এমএ জিওগ্রাফি বিএড এবং পিএইচডি, যিনি নেট সেট কোয়ালিফাইড এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ডিকেসিএইচএস, এবং তিনি ফর্মার এইচওডি ছিলেন মুগবেরে গঙ্গাধর মহাবিদ্যালয়, এবং তিনি ফর্মার গেস্ট লেকচারার যুগদা সংঘ পালপাড়া মহাবিদ্যালয়, এবং ফর্মার একাডেমিক কাউন্সিলর অফ এনএসওইউ and KRP of SSA and member expert of community WBACD। তো বন্ধুরা, উনি আপনাদের সামনে টোটাল এক্সপ্লেনেশনের সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত অ্যান্সার বলে দিতে চলেছে জিওগ্রাফি মেথড সাবজেক্টে। তো বন্ধুরা, অবশ্যই যারা চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখুন এরকম এডুকেশন রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। Dear student, I am Suman Kumar Maiti from Mহিষাদল in the district of পূর্ব মেদিনীপুর। আমি আজকে তোমাদের সামনে গত 9 জানুয়ারি 2022 ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন আয়োজিত যে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষাটি হয়েছিল তার জিওগ্রাফি বিষয়ের কোশ্চেনটির সম্পর্কে আলোকপাত করব। মূলত অ্যান্সার কিগুলো আনঅফিসিয়ালি আমার দৃষ্টিভঙ্গিতে এবং বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন বই থেকে, বিভিন্ন অথেন্টিক জায়গা থেকে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। X3 সেটের কোশ্চেন পেপারটা রয়েছে পেপার 2 এর। তো তোমরা সবাই জানো আগে যেটা জেনারেল পেপার 100 মার্কের হতো, আর সাবজেক্টের জন্যে পেপার 2 এবং পেপার 3 বরাদ্দ থাকতো। পেপার 2তে থাকতো 50টা কোশ্চেন 100 মার্ক এবং পেপার 3তে থাকতো 75টা কোশ্চেন 150 মার্ক। সেটা এই বছর প্রথম তোমাদের সুবিধার্থে 120 মিনিট সময়ে 100খানা কোশ্চেন সলভ করার সুযোগ কিন্তু কলেজ সার্ভিস কমিশন করে দিয়েছে। এবছর কোশ্চেন যথেষ্ট ডিফিকাল্ট ছিল এবং কাট অফ মার্ক 50 থেকে 52-র মধ্যে থাকবে আশা করা যায় জেনারেলদের জন্যে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যামং দ্য বেসিক ফ্যাক্টর ইন E.L. উলম্যানস ট্রান্সপোর্ট সিস্টেম মডেল। এর উত্তরটা হবে যেগুলো রয়েছে এখানে: কমপ্লিমেন্টারি, ইন্টারভেনিং অপরচুনিটিজ, ট্রান্সফেরাবিলিটি এবং ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। এর ডি উত্তরটি কারেক্ট হবে, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। তারপরে 2 নম্বর কোশ্চেনটা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, ইনক্লুসিভ গ্রোথ ইজ দ্য এজেন্ডা অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য ফিউচার, বাট দ্য স্ট্র্যাটেজি অফ ইনক্লুসিভ গ্রোথ ডাজ নট ফোকাস অন। এখানে কোনটার উপরে ফোকাস বা কেন্দ্রীভূত হয় না সেটা বলেছে। বাকি কিন্তু 4টা অপশান যদি তুমি পড়ো এখানে দেখে নাও, আমি সবগুলো ডিটেলসে পড়তে গেলে ভিডিওটা 2 ঘন্টার বেশি হয়ে যাবে, তাই জন্যে আমি শুধুমাত্র অ্যান্সার কিগুলোর উপর বেশি করে গুরুত্ব আরোপ করতে চাইছি। সেখানে যদি দেখো 1 নম্বর যে অপশানটা রয়েছে এতে, প্রমোশন অফ অ্যানিসিলারি ইন্ডাস্ট্রি ইন ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, এটাই যথোপযুক্ত নয়। যে কোনো ফিউচারে কোনো ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্টের জন্যে এটা ততখানি ইম্পর্ট্যান্ট নয়, বাকিগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট, তাই এখানে এর অপশানটাই যথোপযুক্ত। কোশ্চেন 3, অ্যাকর্ডিং টু ভিসারিয়া অ্যান্ড ভিসারিয়া 1996, সেখানে অ্যাসারশন ছিল, ইন্ডিয়া উইল ফেস সেভার ক্রাইসিস অফ ওয়াটার ডিউরিং 2050। এর রিজন ছিল, দ্য ক্রাইসিস মে ইজিলি বি ম্যানেজড উইথ দ্য জুডিশিয়াস ইউজ অফ ওয়াটার ইন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড। এক্ষেত্রে 4টা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো 4টা অপশানের মধ্যে আমার মনে হয়েছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে এ ইজ কন্ডিশনালি ট্রু অ্যান্ড আর ইজ দ্য মোস্ট এফেক্টিভ রিজনিং টু দ্য প্রবলেম অফ এ। এইটি অর্থাৎ সি অপশানটি এখানে সব থেকে যথোপযুক্ত মনে হয়েছে। 4 নম্বর প্রশ্নটা একেবারে ইজি ছিল, বলেছে নেম অফ দ্য ফরেস্ট
ইন হুইচ টিক অ্যান্ড শাল আর দ্য মোস্ট ডমিনেন্ট স্পিসিস। প্রধান প্রজাতি কোন অরণ্যের, কোন অরণ্যে দেখা যাবে শাল এবং সেগুন। শাল সেগুন আমরা আমাদের ঝাড়গ্রাম, লোধাশুলি, বেলপাহাড়ি, বিনপুর, পশ্চিম মেদিনীপুর এইসব সাইডেই গেলেই দেখতে পেয়ে যাই। অর্থাৎ এখানে নিশ্চয়ই বি অপশানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট, অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের এগুলি প্রধান উদ্ভিদ, এক্ষেত্রে কোনো দ্বিমত থাকা উচিত নয়। তো অপশান 5, কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে কোন নিচের বিষয়টি সরাসরি প্রভাব ফেলে বা সরাসরি প্রধান প্রভাবকারী বিষয় হিসাবে কাকে বিবেচনা করা যেতে পারে? তো বাকিগুলো যদি দেখো, কোস্টাল ইরোশন, কোস্টাল ব্লিচিং, ভলকানিক ইরপশন, অর্থাৎ BCD, এগুলো মোটেই অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না। অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটা যে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি ঘটায় গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। ওকে, এটা একটা জেনারেল নলেজের কোশ্চেনও বটে। কোশ্চেন নাম্বার 6, দ্য ফলোয়িং আর দ্য পসিবল কজেস ফর মনসুন ডিলে ইন ইন্ডিয়া। ভারতে মৌসুমি বায়ু দেরিতে আসার সম্ভাব্য কারণ কী কী? কারণগুলো এখানে 4টা দেয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অপশান এতে রয়েছে এল নিনো, অপশান 2তে রয়েছে তিবেতান অ্যান্টিসাইক্লোন, অপশান 3তে রয়েছে প্রেজেন্স অফ ওয়েস্টার্লি জেট স্ট্রিম সাউথ অফ দ্য হিমালয়ান ডিউরিং সামার। 4 নম্বর অপশান রয়েছে শিফটিং অফ ITCZ। প্রসঙ্গত উল্লেখ করি, তোমরা মৌসুমি বায়ুর সৃষ্টি সংক্রান্ত তত্ত্ব পড়তে গেলে অটোমেটিক্যালি তোমাদের তিবেতান অ্যান্টিসাইক্লোনের প্রভাব, প্রেসার অফ ওয়েস্টার্লি জেট স্ট্রিমের যে প্রভাবটা, জেট স্ট্রিম সংক্রান্ত মৌসুমি বায়ু তত্ত্ব, কিংবা ITCZ অঞ্চলের যে এগিয়ে আসা বা পিছিয়ে যাওয়ার এই বিষয়গুলো তোমরা পড়েছো। তো সেক্ষেত্রে এই 4টি অপশানই মৌসুমি বায়ুর সঙ্গে সংশ্লিষ্ট ঠিকই, কিন্তু এখানে ভালো করে যদি দেখো, দেখতে পাবে বলা আছে কোন সম্ভাব্য কারণগুলো মৌসুমি বায়ুকে দেরি করিয়ে দেয়। তো দেরি করানোর ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এল নিনো যদিও দক্ষিণ গোলার্ধের, পৃথিবীর দক্ষিণ গোলার্ধের ঘটনা, কিন্তু তার প্রভাবে ভারতে কিন্তু মৌসুমি বায়ু আসা যাওয়াকে, মূলত আসাকে বিলম্বিত করে দেওয়ার ক্ষেত্রে ভীষণ ভূমিকা রাখে। তাই এল নিনো 1 নম্বর অপশানটাও ঠিক আছে। আর 3 নম্বর অপশানটা একেবারে সঠিক, প্রেজেন্স অফ ওয়েস্টার্লি জেট স্ট্রিম সাউথ অফ দ্য হিমালয়া ডিউরিং সামার। কারণ জেট বায়ুর পিছিয়ে আসার সঙ্গে সঙ্গে, অর্থাৎ হিমালয়ের উত্তরে সরে আসার সঙ্গে সঙ্গে যে শূন্যস্থান সৃষ্টি হয়, তার টানে অটোমেটিক্যালি মৌসুমি বায়ু ট্রিগার টানার মতো হয়ে ভারতবর্ষে প্রবেশ করে বঙ্গোপসাগরে এবং আরব সাগরীয় শাখারূপে। তো এক্ষেত্রে দ্বিমত নেই। বাকি রইল তিবেতান সাইক্লোনেরও ভূমিকা রয়েছে। তাই এখানে 1, 2 এবং 3 যে অপশানটা রয়েছে সিতে, আমরা সেই অপশানটাতে যাচ্ছি, যদিও এটা নিয়ে একটু দ্বন্দ্ব মনে থেকেই গেল। 7 নম্বর কোশ্চেন ছিল, অ্যাসারশন ছিল যে ফ্লাড ইজ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ অফ ন্যাচারাল হ্যাজার্ড ইন দ্য গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন্স। একেবারে সঠিক কথা, কিন্তু এর কারণটা দিয়েছে রিজন যে ডিউ টু পপুলেশন প্রেসার মোর পিপল টেন্ড টু লিভ ইন ফ্লাড প্রন এরিয়াজ। এখানে রিজনটা দেখো, রিজনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো না। বলছে প্রচুর জনসংখ্যা চাপের জন্য মানুষ হচ্ছে ফ্লাড প্রন এরিয়াতে বসবাস করে, বাট এটা ঠিক নয়। বরঞ্চ এটা ঠিক, ফ্লাড প্রন এরিয়াতে বন্যার পরবর্তীকালে এত ভালো পলিসমৃদ্ধ উর্বর মৃত্তিকা, চাষবাসের সুযোগ বা সমতল ভূমিতে জীবনযাপনের সুযোগটা এত সহজসাধ্য। এমনিতেই বন্যাপ্রবণ সমভূমিগুলি, পৃথিবীর বন্যাপ্রবণ সমস্ত সমভূমিগুলি প্রায় জনবহুল আগে থেকে। এরকম নয় কি জনসংখ্যার চাপ হচ্ছে বলে মানুষ ওখানে গিয়ে বসবাস করছে, বরঞ্চ ওখানে উর্বর সমভূমি এবং এই বন্যার পরবর্তীকালে যে জলের প্রাপ্যতা বা অন্যান্য পরিবহন, যোগাযোগ এবং কৃষিকাজের সুযোগ সুবিধা প্রভৃতির জন্যই মানুষ এখানে আগে থেকেই ঘন জনবসতিপূর্ণ করে রেখেছে। তাই এখানে অ্যাসারশন এটা ট্রু বাট আর ইজ ফলস, অর্থাৎ সি অপশানটাতে আমরা যাব কারেক্ট অ্যান্সার হিসাবে। সি অপশানটা এখানে কারেক্ট অপশান আমার মনে হয়েছে। প্লান্টস বিহেভিং অ্যাজ জেরোফাইট অ্যাট ওয়ান সিজন অ্যান্ড অ্যাজ হাইড্রোফাইট অ্যাট অ্যানাদার আর নোন অ্যাজ, অর্থাৎ এমন এক নিচের কোন উদ্ভিদটি দুটো ঋতুতে দুরকম চরিত্রের হয়ে যায়।
অর্থাৎ একবার জাঙ্গল উদ্ভিদের আচরণ করে, একবার জলজ উদ্ভিদের আচরণ করে। এক্ষেত্রে ডি অপশানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। হেলিওট্রপোফাইটস, হেলিওট্রপোফাইটস এখানে 4টে অপশান রয়েছিল, এপিফাইটস, স্যাপ্রোফাইটস, ট্রপোফাইটস এবং হেলিওট্রপোফাইটস। এখানে হেলিওট্রপোফাইটসটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। এরপরে 9 নম্বর কোশ্চেন, although hydroelectric power has led to economic progress around the world, it has created serious ecologic problem. এখন এটা তো একদম সঠিক কথা। এখানে এর পরের ঠিক প্রশ্নটা দেওয়া রয়েছে, which one of the following statements are not correct, কোনটা সঠিক নয়। বাকিগুলো তো সঠিক হবে, কোনটা সঠিক নয়। এখানে 4টা অপশান রয়েছিল, টু প্রডিউস হাইড্রোইলেকট্রিক পাওয়ার, লার্জ এরিয়াস অফ ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ডস আর সাবমার্জড। দ্বিতীয় অপশানটা ছিল দ্য সিটিং অফ রিজার্ভার্স রিডিউস দ্য লাইফ অফ দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার ইনস্টলেশনস। তৃতীয় অপশানটা ছিল দ্য রিসেটেলমেন্ট অফ ডিসপ্লেসড পারসনস ইজ জেনারেলি নট এ সিরিয়াস ইস্যু অ্যাজ দেয়ার আর মেনি অপশানস। চতুর্থ অপশানটা ছিল দ্য ইউজ অফ রিভার ফর নেভিগেশন অ্যান্ড ফিশারিজ বিকামস ডিফিকাল্ট ওয়ান্স দ্য ওয়াটার ইজ ড্যামড টু জেনারেট ইলেকট্রিসিটি। এই 4টা অপশানের মধ্যে এ অপশানটা অর্থাৎ টু প্রডিউস হাইড্রোইলেকট্রিক পাওয়ার, লার্জ এরিয়াজ অফ ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ডস আর সাবমার্জড, এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট, সঠিক স্টেটমেন্ট নয় বলে মনে হয়েছে। কোশ্চেন 10, আনক্লোজ, UNCLOS, আনক্লোজ স্ট্যান্ডস ফর, এটা একদম সরাসরি গুগলসে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, এটা এর কারেক্ট অ্যান্সার হবে। 11 নম্বর অপশানটা রয়েছে উত্তর চেয়েছে যে দ্য প্রসেস অফ এ প্রাইমারি অটোট্রফিক সাকসিশন ইজ কমপ্লিটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্ট সিকোয়েন্সিয়াল স্টেপস। তো এক্ষেত্রে সঠিক স্টেপটা হবে অপশান বি, প্রথমে নুডেশান, তারপরে ইনভেশন, তারপরে কম্পিটিশান, তারপরে রিয়েকশান এবং অ্যাট লাস্ট একদম শেষে হয়ে যাবে স্টেবিলাইজেশন। অর্থাৎ যে কোনো স্বভোজী উদ্ভিদের ক্রম সাকসেশন বা ক্রম উত্তরণ পর্যায়ে এর যে ধাপগুলো, সে ধাপগুলো যদি দেখো, এটা একদম কারেক্ট অ্যান্সার হবে বিটটা। এক্ষেত্রে আর আমি বাকি অপশানগুলো নিয়ে আলোচনাও আর করলাম না। অর্থাৎ একটা উদ্ভিদ কীভাবে তার প্রকৃতিতে স্টেবিলিটি বা স্থিতিশীলতা পায়, এই স্টেপগুলোর মধ্য দিয়ে পায়। কোশ্চেন নাম্বার 12, বাম দিক ডান দিক মিল করতে বলা রয়েছে। দ্য ফলোয়িং টু লিস্ট সেট দ্য টেম্পারেচার কন্ডিশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড ভেজিটেশন ক্লাসেস ম্যাচ দ্য টু লিস্টস। লিস্ট 1-এ টেম্পারেচার রয়েছে, লিস্ট 2-তে রয়েছে ভেজিটেশন টাইপ। একদম ইজি কোশ্চেন ছিল। মেগাথার্ম অর্থাৎ যেখানে বেশি উষ্ণতা সেখানে কোনটা পাওয়া যাবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ভেজিটেশন টাইপ 2টা এখানে সবথেকে বেশি ম্যাচ করছে, কারণ বেশি উষ্ণতা এবং বেশি বৃষ্টিপাত যেখানে, সেখানে ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জন্মাবে। মেসোথার্ম বা মাঝারি উষ্ণতা এবং মাঝারি বৃষ্টিপাত যেখানে, সেখানে ট্রপিক্যাল ডেসিডিয়াস, অর্থাৎ 1 নম্বর অপশানটা কারেক্ট হবে, ট্রপিক্যাল ডেসিডিয়াস। আর 3 নম্বর মাইক্রোথার্ম, যেখানে অল্প উষ্ণতাতে আমরা মোটামুটি নাতিশীতোষ্ণ জলবায়ুতে মিক্সড কনিফেরাস ফরেস্ট দেখতে পাবো, অর্থাৎ সিতে 4। আর হেকিস্টোথার্ম অর্থাৎ একেবারে নিম্ন তাপমাত্রা বা তুন্দ্রা জলবায়ুতে প্রায় একেবারে স্বল্প তাপমাত্রায় আমরা আলপাইন ধরনের উদ্ভিদ দেখতে পাবো। অর্থাৎ এই অপশানগুলো সব মিলে যাচ্ছে, কিন্তু যদি ভালো করে লক্ষ্য করে দেখবে সিতে দেখো, সি অপশানটাতে একদম সঠিকভাবে মিলে যাচ্ছে। সুতরাং এখানে একদম কোনো দ্বিমত থাকবে না। 13 নম্বর কোশ্চেন নাম্বার 13, shape and spread of statistical data under univariate analysis is better judged through statistical dataর যে বিস্তার, সেখানে যদি আমরা দেখতে পাই যে সবথেকে ভালো জাজমেন্ট কোনখান থেকে করা যায়, অবশ্যই তীক্ষ্ণতা, কার্টোসিস এবং স্কিউনেস, বক্রতা এবং তীক্ষ্ণতার পরিমাপ থেকে আমরা সঠিকভাবে একদম এক চান্সের ছবি দেখে অ্যানালাইসিস, কারণ স্কিউনেস বা কার্টোসিসটা একদম শেষ পর্যায়ে আমরা করি সমস্ত ক্যালকুলেশন করার শেষে, আর স্কিউনেস বা কার্টোসিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সুতরাং এখানে 13 প্রশ্নের ডি অ্যান্সারটা কারেক্ট। তারপরে প্রশ্নটা ছিল 14 নম্বরে, পেলাজিক উজ কভার অ্যাবাউট, অর্থাৎ সমুদ্রগর্ভে যে পেলাজিক অবক্ষেপগুলো, উজসের অবক্ষেপ পড়ে, সেগুলো ওশান, এখানে বলা আছে ওয়ার্ল্ড ওশান ফ্লোর এরিয়ার কত % এরিয়া কভার করে। তো এখানে সি অপশানটা ইজ দ্য রাইট অ্যান্সার। প্রায় অ্যাবাউট 50% অফ দ্য ওয়ার্ল্ড ওশান ফ্লোর এরিয়া কভার্ড বাই পেলাজিক উজ, এটা
কারেক্ট অ্যান্সার। 15 নম্বরের উত্তরটা হবে, 15 নম্বরের কোশ্চেনটা ছিল ম্যাক্সিমাম ক্রপ ডাইভার্সিটি ইজ কনভেনশনালি ফাউন্ড ইন দ্য হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন। কোন অঞ্চলে সব থেকে বেশি ক্রপ ডাইভার্সিটি পাওয়া যায়? দেখো এখানে একদম এক চান্সে অপশান ডি, পেরি আরবান এরিয়াতে, কারণ বাকি প্রত্যেকটা এরিয়া স্পেসিফিক ক্রপ প্রোডাকশনের জন্য বিখ্যাত, কিন্তু ক্রপ ডাইভার্সিটি বা সব থেকে বেশি অ্যাকচুয়ালি শহর বা আরবানের যে ক্রপ ডিমান্ড থাকে, ভেরিয়াস টাইপ অফ ক্রপসের ডিমান্ড থাকে, সেই ডিমান্ড ফুলফিল করার জন্য পেরি আরবান এরিয়াতেই কিন্তু সব থেকে ম্যাক্সিমাম ক্রপ ডাইভার্সিটিটা লক্ষ্য করা যায়। বাকি এগুলো বুঝতেই পারছো, হিলি এরিয়া, প্লেন এরিয়া, প্লেটো এরিয়াতে ন্যাচারালি কোথায় কি ধরনের উদ্ভিদ হয় এগুলো তোমাদের জানা আছে, বা ফলন বা ক্রপ প্রোডাকশন কি কি হয়। চলে যাবো কোশ্চেন নাম্বার 16। এখানে প্রশ্নটা রয়েছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েদার কন্ডিশন ডাজ দ্য নেগেটিভ ল্যাপস রেট অফ টেম্পারেচার অপারেট? এটা তোমাদের একেবারে সবার জানা, উষ্ণতার বৈপরীত্য যেখানে দেখতে পাবো সেখানেই নেগেটিভ ল্যাপস রেট দেখা যাবে। অর্থাৎ এখানে আমরা সরাসরি 16 নম্বরের যে 4টা অপশন রয়েছে, এখানে এডিয়াবেটিক ইনভার্সন অফ টেম্পারেচার, অর্থাৎ বি অপশনটা আমরা এখানে কারেক্ট চুজ করলাম, বি, এডিয়াবেটিক ইনভার্সন অফ টেম্পারেচার। 17 নম্বর কোশ্চেন, ডপলার রাডার ইজ ইউজড ফর দ্য পারপোজ অফ? ডপলার রাডারটা আমরা কোন ধরনের ওয়েদার ফোরকাস্টিং এর জন্য ব্যবহার করি? এখানে অপশন সি, লং রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং করার জন্য ডপলার রাডারকে আমরা ইউজ করি। কোশ্চেন 18, জিওগ্রাফিক্যালি দ্য মোস্ট এক্সটেন্সিভ ফগস ইন ইন্ডিয়া ডিউরিং উইন্টার আর মেনলি? ভারতবর্ষে প্রায় সবগুলো ফগ বা কুয়াশাই দেখা যায়, কিন্তু সব থেকে বেশি এলাকা জুড়ে বিস্তার জুড়ে যে ফগটা আমাদের ভারতবর্ষে লক্ষ্য করা যায় শীতকালে, সেটা মূলত এর অপশনটাই কারেক্ট হবে, অর্থাৎ বিকিরণজনিত কুয়াশা বা রেডিয়েশন ফগ। রেডিয়েশন ফগটাই কারেক্ট অ্যান্সার হবে, অপশন এ। কোশ্চেন নাম্বার 19, দ্য টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স এট এ ওয়ার্ম আক্লুডেড ফ্রন্ট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ? এটা একেবারেই তোমাদের সবার জানা, অর্থাৎ দুটো ভিন্নধর্মী বায়ুপুঞ্জ যখন পরস্পর মিলিত হয়, বা সেটা সামনাসামনি মিলিত হতে পারে বা পেছন থেকে সে মিলিত হতে পারে, তো সেক্ষেত্রে আমরা উষ্ণ সীমান্ত তো তাকেই বলি যেখানে শীতল বায়ুর পেছনে এসে উষ্ণ বায়ু এসে ধাক্কা দেয় বায়ুপুঞ্জ, তাকেই আমরা বলি। তো সুতরাং এখানে অপশনটা আমি সবগুলো আর পড়ছি না, তোমরা দেখতে পাচ্ছ অপশন এ, অপশন বি, অপশন সিটা কারেক্ট অ্যান্সার। দ্য এয়ার বিহাইন্ড দ্য কোল্ড ফ্রন্ট ইজ ওয়ার্মার দেন দ্য কুল এয়ার ইট ইজ ওভারটেকিং। এই অ্যান্সারটাই কারেক্ট, সির উত্তরটা। আচ্ছা, এরপরের কোশ্চেনটা একদম জেনারেল নলেজের কোশ্চেন ছিল, 20 নম্বর কোশ্চেনটা, ফার্স্ট নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্ট ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন তারাপুর? এক্ষেত্রে কোনো দ্বিমত নেই, তারাপুরে, মহারাষ্ট্রের তারাপুরেই প্রথম নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্টটা হয়েছিল ভারতবর্ষে। 21 নম্বর কোশ্চেন, ইন অর্ডার অফ ডিক্রিজিং এরিয়া অফ এক্সক্লুসিভ ইকোনমিক জেড, অর্থাৎ ইইজেড, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স ইজ কারেক্ট? অর্থাৎ পরপর দেশগুলো, নিচে যে দেশগুলো রয়েছে দেওয়া রয়েছে 4টা অপশানে, 4খানা দেশের নাম বিভিন্নভাবে সাজানো রয়েছে, তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ। তো এর মধ্য থেকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে যে সব থেকে বেশি এক্সক্লুসিভ ইকোনমিক জোন এরিয়া কার বেশি রয়েছে, এবং পরপর যদি বেশি থেকে কম এভাবে সাজিয়ে যাই তাহলে দেখতে পাবো সব থেকে বেশি রয়েছে ইউএস এর, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে রাশিয়া, তারপরে ফ্রান্স। এই অপশন, অর্থাৎ অপশন ডিটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। 22 নম্বর কোশ্চেন, ওয়াটার ওয়েভস আর টার্মড শ্যালো হোয়েন? কোন জলতরঙ্গটাকে আমরা অগভীর বলে ধরে নেব যখন, এখানে 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, শুধু খালি পার্কটা বেশি কম হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়াটার ডেপথ ইজ লেস দেন 120, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ ওয়েভ লেন্থ, তখন তরঙ্গ দৈর্ঘ্যটা 1/20 ভাগেরও কম হবে, তখন তাকে বলবো, অর্থাৎ এখানে অপশন এটাই কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 23, ইন ওশানস দ্য রুলস অফ কনস্ট্যান্ট প্রপোর্শন রিলেটস টু? এখানে সমুদ্রের যে কোনটা প্রপোর্শন বা অনুপাতকে কনস্ট্যান্ট প্রপোর্শনের সঙ্গে সরাসরি সম্পর্কিত, এখানে এক চান্সে তোমরা সি অ্যান্সারটাকে বেছে নিতে পারো, অর্থাৎ স্যালিনিটি, সি স্যালিনিটি। বাকি অপশনগুলো এখানে ছেড়ে দিতে পারি, স্যালিনিটি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, পোটেনশিয়াল ডেনসিটি অফ সি ওয়াটার ইজ প্রাইমারিলি ডিপেন্ডেন্ট অন? এটা একদম এ অপশানটাই, আর দ্বিতীয় অপশানে বাকি অপশানগুলো যদি দেখো যে এর অপশানটাই সব থেকে রাইট অ্যান্সার। স্যালিনিটি অ্যান্ড টেম্পারেচার, উষ্ণতা এবং লবণাক্ততা, এই দুটোই মূলত সমুদ্র জলের যে পোটেনশিয়াল ডেনসিটিকে সরাসরি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করে, তাই আমরা উষ্ণতা এবং লবণাক্ততাকে এখানে এর অ্যান্সারটাকে আমরা এখানে কারেক্ট ধরে নিলাম। 25 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, ইন অ্যান এল নিনো ইয়ার the Western Pacific warm pool moves towards the east and this modifies the
এটা চারটা অপশান রয়েছে নিচে, যে এল নিনো বর্ষগুলোতে পশ্চিম প্রশান্ত মহাসাগরের যে উষ্ণ জলের যে স্রোত যেটা আসে সেটা সম্পর্কে কোন সার্কুলেশন বলে তাকে অভিহিত করা হয়। নিচের কোনোগুলো আমি হ্যাডলি, ওয়াকার, ফেরেল, ল্যাংমুইর এই সবগুলো সার্কুলেশনের মধ্যে এক চান্সে আমরা বেছে নিতে পারি অপশান বি, ওয়াকার সার্কুলেশন ইজ দ্য রাইট অ্যান্সার। বি, অপশান বি 25-এ। এরপরে 26 নম্বর কোশ্চেনটা দেখো, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড এয়ার ইজ স্যাচুরেটেড উইথ 20 গ্রাম অফ ওয়াটার ভেপার পার কেজি অফ এয়ার। ইফ the air contains 15 gram of water vapor per kg at the same temperature, the relative humidity is। আমরা এখানে আপেক্ষিক আর্দ্রতাটা কত পার্সেন্ট হবে অ্যান্সারটা চাইছি। তো আপেক্ষিক আর্দ্রতার আমরা সংজ্ঞা জানি যে, এবং তার নির্ণয়ের সূত্রটা জানি। সূত্রটা এরকমই যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, যাকে আমরা চরম আর্দ্রতা বলছি, ডিভাইডেড বাই ওই পরিমাণ বায়ুকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করতে যতটা পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় ইন্টু 100। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে বায়ুতে ভাসমান জলীয় বাষ্পের পরিমাণ, অর্থাৎ এখানে চরম আর্দ্রতা 15 গ্রাম, এবং ওকে সম্পূর্ণ সম্পৃক্ত করতেই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে লাগবে 20 গ্রাম জলীয় বাষ্প। সুতরাং তাহলে 15 ডিভাইডেড বাই 15 ডিভাইডেড বাই 20 ইন্টু 100, এটা করে দিলে এক চান্সে তুমি দেখো এসে গেছে 75%, 75% অ্যান্সার এসে গেছে। যখন আমি এটার একদম সরাসরি যদি অঙ্কের মতো কষে নিই, তাহলে 75, ডি অ্যান্সারটা এখানে কারেক্ট, অ্যান্সার ডি। 27 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য রিয়েল ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সরাব। তো এখানে একদম ডি অপশানটা, শেষের অপশানটা, এ হাই ডেন্সিটি হাই পপুলেশন বেসড সেটেলমেন্ট বিয়ন্ড সাবার্বস। তো এই সাবার্বস হিসাবে এক্সার্ব যাকে বলছি, এক্সার্বের মেন ক্যারেক্টারিস্টিক কিন্তু এইটাই, বেশি জনঘনত্ব হবে, বেশি লোকজন বসবাস করবে একটা জনবসতিতে, এবং যে সাবারবান এরিয়াতে, তাকে আমরা বলবো এক্সার্ব। তো সুতরাং 27-এর সঠিক অ্যান্সার হবে ডি। কোশ্চেন নাম্বার 28, who among the following took the first leadership to spread quantitative techniques in geography outside USA? একদম দারুণ একটা জিনিস। এখানে যে চারজনের নাম দেওয়া রয়েছে, এইচ ম্যাককার্টি, টি হ্যাগারস্ট্যান্ড, ডাব্লিউ বাঙ্গে, উইলিয়াম বাঙ্গে আর জে কিউ স্টুয়ার্ট। তো এই চারজনের মধ্যে যদি দেখো, বাকি তিনজন কিন্তু আমেরিকার অধিবাসী, এক্সেপ্ট টি হ্যাগারস্ট্যান্ড কিন্তু তিনি ছিলেন সুইডেনের অধিবাসী, লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক, টাইম জিওগ্রাফির প্রবক্তা। তো আমরা এখানে টি হ্যাগারস্ট্যান্ড, এখানে যেহেতু আউটসাইড ইউএসএ বলা আছে, ইউএসএর বাইরে, এখানে বি অপশানটাকে কারেক্ট ধরলাম, টি হ্যাগারস্ট্যান্ড। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 29, পপুলেশন পোটেন্সিয়াল অফ অ্যান এরিয়া অ্যাজ অ্যান এক্সটেনশন অফ সোশ্যাল ফিজিক্স ইজ প্রপাউন্ডেড বাই। এটা সরাসরি তোমরা গুগল সার্চে গেলেও উত্তরটা পেয়ে যাবে, জে কিউ স্টুয়ার্ট। কোশ্চেন নাম্বার 30, ইফ দ্য বেসিক অ্যান্ড নন বেসিক রেশিও ইজ ইকুয়াল টু 1 ইন অ্যান আরবান ইউনিট, ইট ইন্ডিকেটস, এটা কি প্রকাশ করছে? এটা প্রকাশ করবে স্ট্রেংথেন অফ ইকোনমি। কারণ সরাসরি এটা আর ডিসকাস বেশি করতে চাচ্ছি না, সময় খুব সংক্ষিপ্ত, কারণ এই শুধু এখন আমরা 30 নম্বর কোশ্চেনে আছি, এতেই অনেক সময় চলে গেছে। তো এখানে যে কোনো অর্থনীতিকে খুব শক্তিশালী করবে, যেহেতু এর রেশিওটা ইকুয়াল হয়ে গেছে। ওকে, কোশ্চেন নাম্বার 31, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট ম্যাচ, কোনটা সবথেকে সঠিকভাবে ম্যাচ করছে? তো এখানে দেখতে পারো যে ট্রাইবাল পপুলেশনের সঙ্গে স্টেটগুলোর সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা, এখানে এই কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বি, কিন্তু বি অ্যান্সারটা হলে কী হবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, অপশান এর 4টা উত্তর এবং ডির 4টা উত্তর কিন্তু সেম। এইরকম ক্ষেত্রে ইউজিসি কি করে,
ইউজিসি কেন বা মানে নেট বা এনটিএ হোক কিংবা আমাদের কলেজ সার্ভিস কমিশন হোক, এখানে যারা কোশ্চেন করেন এই ধরনের প্রশ্নপত্রে ভুল থেকে গেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে এখানে ফুল মার্কস দেওয়া হয়। অর্থাৎ এই প্রশ্নটাতে তোমাদের একটা বিশেষ দিক হলো, তোমরা এখানে কিন্তু 2-2 পেয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্নটা 31 দাগের কোশ্চেনটা যেটাতেই টিক দাগ মারো না কেন, চয়েস করো না কেন, ব্ল্যাকিস করো না কেন, তোমরা এখানে 2-2 এখানে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন 32, জিরো পপুলেশন গ্রোথ অকার্স ইন এ কান্ট্রি হোয়েন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কোন একটা দেশের কখন হয়ে থাকে। এক্ষেত্রে তোমরা সরাসরি অনেকে বির অ্যান্সারটাতে হয়তো চলে যাবে, বার্থ এবং ডেথ রেট যখন ইকুয়াল হয়, বাট এটা একদমই সঠিক হবে না। এখানে সবথেকে সঠিকটা হবে বার্থস প্লাস ইমিগ্রেশন ইকুয়াল ডেথস প্লাস এমিগ্রেশন। অর্থাৎ জন্ম এবং বাইরে থেকে আসা পরিব্রাজকদের সংখ্যা মিলিয়ে যত, সেই একই সেম টাইমে সেই দেশের মোট মৃত্যুর সংখ্যা এবং বাহিরে পরিব্রাজন করে চলে যাওয়া লোকের সংখ্যাটা যখন ইকুয়াল হয়ে যায়, তখন সেই দেশের পপুলেশান গ্রোথ আর হয় না, অর্থাৎ তাকে বলা হয় জিরো পপুলেশান গ্রোথ। এখানে এ অ্যান্সারটা কারেক্ট হবে। Question number 33, which of the following is a marginal sea in true sense in the Indian Ocean? এক্ষেত্রে বলছে, এটা একদম কোশ্চেনটা ইজি, আমি আর ডিসকাস করতে চাইছি না। একদম সঠিক অর্থে ইন্ডিয়ান ওশানের মধ্যে যেটা পড়ে, এর মধ্যে আন্দামান সিকে আমরা বলতে পারি, কারণ এটা পুরোপুরি ইন্ডিয়ান ওশান দ্বারা বাউন্ডেড হয়ে আছে চারিদিক। আন্দামান সি, ডির অ্যান্সারটা কারেক্ট। তারপরে 34, কোশ্চেন নাম্বার 34, হু প্রপোজ দ্য টার্ম ট্রি কন্টিনেন্টালিজম ইন রিলেশন টু পোস্ট কলোনিয়ালিজম। তো এখানে উত্তরটা হবে ডি, অপশান ডি, রবার্ট ইয়ংটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 35, ইন হিজ থিওরি অফ সোশ্যাল ইকোলজি Kropotkin developed the idea of social interaction within the social groups under the principle of option D, mutual aid. Mutual aid is the right answer question number 35 এর। নেক্সট কোশ্চেন চলে যাও 36, assertion A, Humboldt rejected the ideographic paradigm in favor of establishing the unity of nature. এর রিজন বা এই অনুমানটার কারণ দেওয়া হয়েছে রিজনে, Humboldt considered regions merely as tools to study the unity of diversity and unity of nature at a convenient scale. এখানে এ এবং মানে আর অর্থাৎ অ্যাসারশন এবং রিজন অবশ্যই কারেক্ট, বোথ আর ট্রু, কিন্তু এবং এটাও ঠিক, আর হচ্ছে একদম কারেক্ট এক্সপ্লেনেশান। আর রিজনটা অ্যাসারশনকে সঠিকভাবে, এই অনুমানটাকে সঠিকভাবে বুঝাতে সাহায্য করেছে। তাই এখানে আমরা আর দেখব না, অপশান এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ ইজ দ্য রাইট অপশান। সো অ্যান্সার ইজ অপশান এ। Next question 37, what percentage of data of a normal distribution approximately lies between plus and minus 1 standard deviation? Answer অবশ্যই 33, C is the right answer, 33। এটা পরে একবার কষে দেখিয়ে দেবো তোমাদের, এটা 33। Question number 38, match the geomorphic features with the geomorphic process. এখানে কতগুলো জিওমরফিক ফিচার চারটা রয়েছে, সেই তার সাপেক্ষে 5খানা জিওমরফিক প্রসেসের কথা উল্লেখ করা আছে। তোমরা এখানে যে কোনো একটা ধরে নিতে পারো। যেমন আমি ধরেছি মৌলিন, এটা গ্লেসিয়াল প্রসেসের ফলে সৃষ্টি হয় আমরা জানি। তো সেখানে বিতে যদি 3 নম্বর হয়, বিতে 3 নম্বর কিন্তু আবার দুটো রয়েছে, সেক্ষেত্রে আমরা আরও একটা দেখে নেব। আমরা ককপিটটা দেখতে পারি। ককপিট হচ্ছে কাস্ট প্রসেসের ফলে সৃষ্টি হয়, কাস্টিক প্রসেসের ফলে, কাস্ট অঞ্চলে দেখা যায়। তাহলে আমরা ককপিট যদি 4 হয় এবং বি অপশান যদি 3 হয়, তাহলে দেখতে পাচ্ছি এখানে এ দুটো অপশানও মিলে গেছে, এই দুটো অপশানও আমরা দেখতে পাচ্ছি এ এবং সিতে মিলে গেছে। তো তাহলে তারপরের অপশানটা দেখি, রানেল সি,
রানেল। রানেলটাও দুজনের একই আছে, এক অর্থাৎ কোস্টাল প্রসেসের ফলে রানেল বা টানেল এবং রানেল তৈরি হয়, তো এটাও ঠিক আছে। তো বাকি রইল ডি, ট্যালিক। ট্যালিকটা হচ্ছে ফ্লুইড সৃষ্টি হবে পেরিগ্লেসিয়াল প্রসেসের ফলে, পেরিগ্লেসিয়াল প্রসেসের ফলে হয়, অর্থাৎ এখানে অপশানটা আমরা যাব এতে। এ ইজ দ্য রাইট অ্যান্সার। সুতরাং এখানে আর কোনো ব্যাপার নেই। ককপিট হচ্ছে কাস্টিক প্রসেস, মৌলিন হচ্ছে গ্লেসিয়াল প্রসেস, রানেল হচ্ছে কোস্টাল প্রসেস, আর ট্যালিক হচ্ছে পেরিগ্লেসিয়াল প্রসেস। সুতরাং এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ স্টেজ অফ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাজ পার Comte's proposition? Which among the following is not a stage of social development as per Comte proposition? এখানে পোস্টমডার্নিজম বা পোস্টমডার্নটা কারেক্ট অ্যান্সার হবে, অপশান ডি, কোঁতের মতে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 40, অ্যাজ পার কুনস মডেল ডিসিপ্লিনারি ডেভেলপমেন্ট দ্য ফার্স্ট প্যারাডিম ফেজ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই হুইচ ফেজ? এটা তোমরা যারা মোটামুটি কোন মডেলটা দেখেছো যে সেখানে 5টা স্টেপ থাকে। নর্মাল সায়েন্সে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে মডেল ড্রাফট হয়, থার্ড স্টেপে মডেল ক্রাইসিস, ফোর্থ স্টেপে মডেল রিভলিউশন, এবং ফিফথ স্টেজ একদম 5 নম্বর স্টেজে এসে প্যারাডিম চেঞ্জ হয়। তো এখানে পরিষ্কার বলা রয়েছে প্যারাডিম ফেজের ঠিক আগের ফেজটা কোনটা, তো একদম মডেল রিভলিউশন, এখানে ডির অপশানটা কারেক্ট হবে, রিভলিউশন ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে আর ভাবার দরকার নেই, অপশান ডি। 41 নম্বর প্রশ্ন ছিল, ইফ ভেরিয়েবিলিটি অফ রেনফল ইজ টু বি মেজার্ড হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক্স উইল বি ইউজড? এক্ষেত্রে আমরা কোনো রেনফলের যে ভেরিয়েশান থাকে, ধরো 32 থেকে 33 বছরের আমরা রেনফল ডিসপারশন ডায়াগ্রাম করতে গেলে যেটা করি, তো সেখানে মেজার করতে গেলে কোন টেকনিকটা ইউজ করি, আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশানটা ইউজ করি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 42 নম্বর কোশ্চেনটা, এখানে বিভিন্ন প্রকার স্ট্যাটিস্টিক্যাল টেস্টের কথা বলা রয়েছে, টি টেস্ট, এক্স স্কোয়ার টেস্ট এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশান, র্যাঙ্ক কোরিলেশন, এগুলো রয়েছে। তো আমার মনে হয়েছে যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশান স্কিউড ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত, সেটা অস্বীকার করছি না, এবং কিন্তু বাকিগুলো নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে, যাই জন্যে এই পার্টিকুলার এই কোশ্চেনটা আমি ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে। আমি সঠিক অ্যান্সারে এখনও অবধি পৌঁছতে পারিনি, সন্দেহ রয়েছে, তাই আমি এটা ছেড়ে গেলাম। কোশ্চেন নাম্বার 43, যখন কোনো পি ভ্যালুটা 5-এর মানে 0.05-এর সমান বা তার বেশিকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে নিচের কোন হাইপোথেসিসের সঙ্গে সম্পর্কিত? এটা একদম 1 নম্বরটা সঠিক হবে, অর্থাৎ এ স্ট্রং এভিডেন্স এগেনস্ট দ্য নাল হাইপোথেসিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এটা এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। এরপর চলে যাব কোশ্চেন নাম্বার 44, উইডার ডিসপারশন ক্যান বেস্ট বি রিপ্রেজেন্টেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এক চান্সে বাকিগুলো এখানে আসছেই না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাহায্যে আমরা ভালো করে উইডার ডিসপারশনকে প্রপোজ করতে পারি বা রিপ্রেজেন্টেশন করতে পারি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কোশ্চেন নাম্বার 45টা দেখো, কনসেপ্ট অফ লোকেশনাল ট্রিঅ্যাঙ্গেল ফর দ্য লোকেশন অফ ইন্ডাস্ট্রিজ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ অফ দ্য ফলোয়িং স্কলার? কোন বিশেষ স্কলার তিনি শিল্প স্থাপনের ক্ষেত্রে অবস্থানগত ত্রিভুজের ব্যাখ্যা বা ধারণা দিয়েছিলেন? এক্ষেত্রে তোমরা একদম এক চান্সে ওয়েবারকে চয়েস করতে পারো, এবং ওয়েবারই লোকেশনাল ট্রিঅ্যাঙ্গেল সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিয়েছেন। দুটি বাজার, একটি কাঁচামাল, দুটি কাঁচামাল, একটি বাজার, এরকম করে তিনি অনেকগুলোভাবেই দেখিয়েছেন লোকেশনাল ট্রিঅ্যাঙ্গেলকে। এটা তোমরা ওয়েবারের তত্ত্বে গেলে ভালোভাবে জানতে পারবে, জেনে নেবে। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 46, ম্যাচ দ্য ইন্ডাস্ট্রিজ in column 1 with their locational in column 2 and mark the correct answer.
কলাম ওয়ানে কতগুলো শিল্পের নাম রয়েছে, সেই মূলত সবগুলোই টেক্সটাইল শিল্প। একটা কটন টেক্সটাইল, উলেন টেক্সটাইল, জুট টেক্সটাইল এবং সিল্ক টেক্সটাইল। এগুলো কোথায় কোনটা দেখা যায়? এগুলো আমরা একদম এক চান্সে মানতে পারি কটন টেক্সটাইলের জন্য কোয়েম্বাটুর খুবই বিখ্যাত, কারণ কোয়েম্বাটুরে ভারতের মধ্যে একসাথে সব থেকে বেশি কাপড়ের কল, আহমেদাবাদের চেয়েও বেশি কাপড়ের কল একসঙ্গে রয়েছে কোয়েম্বাটুরে, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। সুতরাং কটন টেক্সটাইলটা আমরা যদি 3 নম্বর অ্যান্সার হয়, এখানে ডির অপশানটার সঙ্গে বাকি সবগুলো মিলে যাবে। আর জুট টেক্সটাইল তো রিসড়া, আমাদের পশ্চিমবঙ্গের রিসড়া, এটাই আমরা ভালোভাবে জানি। সুতরাং এখানে এক চান্সে আমরা অপশান ডিতে চলে যাচ্ছি। আর উলেন টেক্সটাইলটা সেখানে চলে যাবে ধারিওয়ালে, আর সিল্ক টেক্সটাইল হচ্ছে মাইসোরে। এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস প্রিপেয়ার্স ইন্ডিয়ান টপোগ্রাফিক্যাল ম্যাপ? ভারতীয় টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূমির বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে কোন অর্গানাইজেশন? ন্যাটমো ম্যাপ তৈরি করে। সুতরাং ন্যাটমো যাচ্ছি না, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এটা দেরাদুন, এখন বর্তমান সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর আমাদের কলকাতাতেই সার্ভে অফ ইন্ডিয়াই হচ্ছে টপোগ্রাফিক্যাল ম্যাপগুলো তৈরি করে। এ বিষয়ে আর দ্বিমত নেই, এটাতে এক চান্সে ওকে করতে পারি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 47-এর। Question number 48. Select the correctly sequenced landform features in a glaciated valley from higher to lower altitude. যখন আমরা উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছি, মানে হিমবাহ অধ্যুষিত উপত্যকা অঞ্চলে আমরা কোন কোন ভূমিরূপগুলো পরপর দেখতে পাবো। এক্ষেত্রে তোমরা অপশান বিটা, আমি বাকি সবগুলো স্টাডি করেই বলছি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমে টার্ন লেক দেখতে পাবে, তারপর প্যাটার্নস্টার লেক দেখতে পাবে, তারপরে মোরাইন ড্যামড লেক দেখতে পাবে, তারপরে কেটাল লেক দেখতে পাবে পাদদেশীয় অঞ্চলে এসে। সুতরাং এগুলো সবই হিমবাহ অধ্যুষিত অঞ্চলে জল জমে সৃষ্ট ছোট ছোট হ্রদ বা জল জমা অংশ। তো টার্ন ফার্স্ট থাকে, প্যাটার্নস্টার সেকেন্ড, আর থার্ড মোরাইন ড্যামড লেক, আর ফোর্থ হচ্ছে ক্যাটাল লেক, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার 48-এর। 49, কোশ্চেন নাম্বার 49. Assertion, coasts tend to become sandy to muddy as tidal range changes from micro to macro. এর রিজন রয়েছে, ইন ট্রপিক্যাল কোস্টস ম্যানগ্রোভ ভেজিটেশন ইজ কন্ডাক্টিভ অফ ডিপোজিশন অফ ফাইন সেডিমেন্টস। দুটো ঠিক, দুটো আমার মতো ঠিকই মনে হয়েছে। অনুমান এবং রিজন দুটো কারেক্ট কথা, সত্যি কথা। কিন্তু এ কথাটাকে সঠিকভাবে ব্যাখ্যা আর দিতে পারেনি। অর্থাৎ এখানে অপশান বি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট এ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সুতরাং আমরা বি অপশানটাতে এখানে কারেক্ট যাব। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 50, 50 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য স্পেশাল রেজলিউশন অফ AWIFS সেন্সার? এখানে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 56 মিটার, স্পেশাল রেজলিউশন হবে 56 মিটার। এরপরে কোশ্চেন নাম্বার 51, হুইচ অ্যামং দ্য ফলোয়িং DEMS ডেটা এলিভেশন মডেলস ইজ অ্যাভেলেবল ফ্রি ফ্রম ইন্টারনেট অ্যান্ড ইজ কন্ট্রিবিউটেড বাই ইন্ডিয়া? প্রথমটাই কারেক্ট অ্যান্সার, কার্টোডেম ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 52, দ্য ইউনিভার্সাল ট্রেভার্স মার্কেটর UTM জোন নাম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ইজ? ওয়েস্ট বেঙ্গল এখানে 45 নাম্বারে পড়ে। ফর্মুলাটা হয় 31 প্লাস লঙ্গিটিউড ডিভাইডেড বাই 6। এই 31-এর উপরে প্লাস হবে না মাইনাস হবে নির্ভর করে পৃথিবীর পূর্ব গোলার্ধে থাকলে, অর্থাৎ ইস্ট লঙ্গিটিউডে থাকলে আমরা এখানে প্লাস মারবো, আর ওয়েস্ট লঙ্গিটিউড হলে মাইনাস দিয়ে এই ফর্মুলাতে যাব। 31 প্লাস লঙ্গিটিউড ডিভাইডেড বাই 6, এইখান থেকে আমরা পেতে পারি। তো এখানে ভারত যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত, আর পশ্চিমবঙ্গ পূর্ব গোলার্ধে অবস্থিত পৃথিবীর, তাই আমরা এখানে দ্রাঘিমাংশ অনুযায়ী এখানে 45 নম্বরটাই কারেক্ট হবে, 45। সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 53, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ওয়াটার স্পাউট ইজ এ ওয়েদার এলিমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ এ টর্নেডো, মানে জলস্তম্ভ সৃষ্টির জন্য কোনটা বেশি জড়িত? 2 নম্বর আছে ইন্টেন্স লো প্রেসার সিস্টেম সিমিলার টু টর্নেডো বাট ডেভেলপ ওভার সি লার্জ ওয়াটার বডি, সি অর লার্জ ওয়াটার বডি। 3 নম্বর আছে এ
cumulonimbus cloud base with a whirling cone of dark gray cloud projected downward. হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট অ্যাজ গিভেন বিলো, কোনটা কারেক্ট? তো এখানে 2 নম্বর এবং 3 নম্বরটাই সঠিক আমার মনে হয়েছে, কারণ টর্নেডোটার সঙ্গে ওয়াটার স্পাউটটা এখানে সঠিকে যাচ্ছি না, সুতরাং এখানে 2 নম্বর এবং 3 নম্বর অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে বেশি কারেক্ট বলে মনে হয়েছে। সি অপশানটা কারেক্ট বলে আমি করেছি। কোশ্চেন নাম্বার 54, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ব্লকিং অ্যান্টিসাইক্লোন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। অ্যান্টিসাইক্লোন কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? এটা আমার এখনো সন্দেহ রয়েছে, আমি এটা অ্যান্সারে আসিনি, এটা বাকি রেখেছি। এটা রেখেছি এবং এর পরেরটাও 54-55 দুটো কোশ্চেনই আমি বাকি রেখেছি, অর্থাৎ এই নিয়ে আমি 3খানা কোশ্চেন বাকি রেখে গেলাম। 56, কোশ্চেন নাম্বার 56, ডেন্ড্রোক্রোনোলজি ইজ ইউজফুল টু স্টাডি দ্য প্যালিওক্লাইমেটিক ট্রেন্ডস অফ হুইচ অফ দ্য ফলোয়িং এপোকস। কোন এপোকে ডেন্ড্রোক্রোনোলজিটা সব থেকে বেশি প্যালিওক্লাইমেটিক ট্রেন্ডটাকে বোঝার জন্য বেশি ইউজফুল ছিল? তো এখানে প্লিস্টোসিন ইজ দ্য রাইট অ্যান্সার, প্লিস্টোসিন, অপশন সি। কোশ্চেন নাম্বার 57, অ্যামং দ্য ফলোয়িং ভ্যালুজ অফ hypsometric integral which one denotes maximum erosion of a drainage basin area down to its base level? এটা 0.51 is the right answer, option C 0.51. Question number 58, territory period had 5 epochs. Select the correct order in which these epochs appear in the geological time scale from ancient to recent. পড়া প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত জিওলজিক্যাল টাইম স্কেল অনুযায়ী টারশিয়ারি পিরিয়ডে কোন এপকগুলো পরপর সাজানো ছিল। এক্ষেত্রে এগুলো আমাদের একেবারে মুখস্থর মতো হয়ে গেছিলো সেই সময় জিওলজিক্যাল টাইম স্কেল পড়াতে গিয়ে বা পড়তে গিয়ে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন অ্যান্ড প্লায়োসিন। ইওসিন, অলিগোসিন, মায়োসিন অ্যান্ড প্লায়োসিন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 59 নম্বর কোশ্চেনটা যদি দেখো, অ্যাসারশন ছিল ইন এরিড অ্যান্ড সেমি এরিড রিজিয়ন সিড ফ্লাড অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ড ফার্মিং প্রসেস, একদম সঠিক। আর রিজন বলেছে অ্যারিড অ্যান্ড সেমি এরিড রিজন এক্সপিরিয়েন্স হাই ইন্টেন্সিটি শর্ট ডিউরেশন রেলফল, এটাও একদম কারেক্ট। সুতরাং আমরা অ্যান্সার একেই নিলাম, এখানে কারেক্ট। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কোশ্চেন নাম্বার 60, ফরমেশন অফ পটহোলস ইন রিভার বেডস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইড্রেশন, ইরোশন, প্লাকিং, করোশন। অবঘর্ষ ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে অবঘর্ষ মানে ইংরেজিতে হয় করোশন, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে ডিটা সঠিক। এরপর দেখো 61, কোশ্চেন নাম্বার 61, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ফিচার্স ইজ প্রোডাক্ট অফ ভলকানিক ইরাপশান। ভলকানিক ইরাপশানের ফলে কোন নিচের প্রোডাক্টটি উৎপন্ন হয়? তো এখানে বাকি কোনোটাই আসছে না, আমরা ল্যাপিস আসছে না, ল্যাপিস হচ্ছে ল্যাপিস কারেন্ট, এগুলো কাস্ট অঞ্চলে ল্যাকলিত, ফ্যাকলিত, ব্যাকলিত, বিসমালিত, কোনোলিত, এগুলো সব আগ্নেয়গিরির অগ্নুদ্গমের ফলে নয়, এগুলো মাটির নিচের উদ্ভেদের ফলে হয়। সুতরাং ল্যাপিলি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম প্রথম 1 নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার, 61 উত্তর হবে ল্যাপিলি। ল্যাপচন নাম্বার 62, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইবস দ্য মুভমেন্ট অ্যালং দ্য নর্মাল ফল। একদম স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে কোনটা সব থেকে বেস্ট এক্সপ্লেনেশন বা বেস্ট স্টেটমেন্ট? হ্যাঙ্গিং ওয়াল মুভস ডাউনওয়ার্ড, অর্থাৎ ঝুলন্ত প্রাচীরটা নিচের দিকে চলে যাবে রিলেটিভ টু ফুট ওয়াল, পাদমূল প্রাচীরের নিচের দিকে ঝুলে চলে যাবে। আরে বাবা, আর আমার দ্বিতীয়তে যাওয়ারই দরকার নেই, এ ইজ দ্য রাইট অ্যান্সার বলেই দিতে পারি। বাকি অপশানগুলো তোমরা দেখতে পারো, বাকি অপশানগুলো কিন্তু সঠিক আসছে না চ্যুতির ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 63, হাইয়ার এলিভেশন of the mid-oceanic ridge relative to the flanking sea floor is best explained by। কোন তত্ত্বের সাহায্যে আমরা হাইয়ার এলিভেশন অফ মিড ওশানিক রিজের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারি? ফ্ল্যাঙ্কিং সি ফ্লোরের ক্ষেত্রে আমরা পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি কেই সব থেকে বেস্ট হিসাবে বেস্ট ওই পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালিদেরই সব থেকে ভালো করে ব্যাখ্যা করতে পারি। সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 64, কোশ্চেন নাম্বার 64, অ্যামং দ্য প্ল্যান্টেশন সারফেস দ্য ডিপ ওয়েদারিং প্রসেস ইজ বেস্ট লিঙ্ক টু। এটা গভীর ওয়েদারিং হয়ে যাওয়ার পরে তৈরি হয় ইচ প্লেন, চাঁচন তল। তো পেনিপ্লেন বা মানে পেনিপ্লেনও হবে না, পেডিপ্লেনও হবে না, প্যান প্লেনও হবে না, আমরা এটা ইচ প্লেন কারেক্ট অ্যান্সার, একদম ওয়েদারিংয়ের ফলে সৃষ্টি হয়, এটা এক চান্সের ডি, অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসি 65, what would be the correct pattern of nesting of central places in the marketing principle?
আন্ডার ক্রিস্টালার সেন্ট্রাল প্লেস থিওরি 1933-তে ক্রিস্টালারের K3 মডেল অনুযায়ী অ্যান্সারটা কিন্তু এখানে আসবে কিন্তু ডি 1, 3, 9, 27 অ্যান্ড 81 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এই অ্যান্সারটাকেই আমরা কারেক্ট যাব, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 66, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সুইটেবল ইন আন্ডারস্ট্যান্ডিং ক্রপ স্পেশালাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ ক্রপ ডাইভার্সিটি। এটা যদি আমরা কোনো জায়গার ক্রপ স্পেশালাইজেশান এবং সেইখানের সম্পর্কে ক্রপ ডাইভার্সিটি সম্পর্কে সঠিক আইডিয়া পেতে চাই, আমাদের বেস্ট মেথডটা হবে কিন্তু ক্রপ কম্বিনেশান। ক্রপ কম্বিনেশান ইজ দ্য বেস্ট মেথড। তো সুতরাং এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই কোয়েশ্চেন নাম্বার 67, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড। কোনটা সঠিকভাবে ম্যাচ করে নেই? তো এখানে এ অপশানটাই কারেক্ট অ্যান্সার। তাংসা ত্রিপুরায় নেই, এটাই ইনকারেক্ট। বাকি আদি অরুণাচল প্রদেশে রয়েছে, মিনা রাজস্থানে রয়েছে, মুন্ডা ঝাড়খণ্ডে রয়েছে। সুতরাং এ ইজ দ্য ইনকারেক্ট। সুতরাং এর উত্তরটাই 67-এর অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 68, এথনোভার্ব ইজ ইউজ টু রেফার টু রেসিডেন্সিয়াল প্যাটার্ন অফ এশিয়ান মাইগ্রেন্টস টু দ্য সিটিজ অফ। দেখো, এথনোভার্ব একটা বস্তি টাইপের বসতি, যে বসতিতে এশিয়ান পিপুলরা গিয়ে অন্য দেশে গিয়ে জনবসতি গড়ে তোলে। তো এশিয়ান পিপুল গিয়ে জনবসতি গড়ে তুলেছে এমন এথনোভার্ব কোন কোন দেশে দেখা যায়, এখানে দেশগুলোর নাম রয়েছে। আমরা অস্ট্রেলিয়া, অর্থাৎ এখানে সি অপশানটা কারেক্ট। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং ইউএসএ, এই 4টা দেশে কিন্তু এথনোভার্ব রয়েছে। ইউকেতে এথনোভার্ব বলা হয় না, বাট ইউকেতে বসতি রয়েছে। ইউকে যদি বাদ দিই, ইউকে অপশানটা নেই কিন্তু, কেবলমাত্র সিতে নেই। আর সাউথ আফ্রিকাতেও এথনোভার্ব নেই। সুতরাং আমরা এখানে অপশান সি, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড অ্যান্ড ইউএসএ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 69, দ্য অরিজিন অফ কনসেপচুয়াল interplay between place work folk, a key concept in social geography, is found in the works of Frederick Lafley. Option D is the right answer. Option D. Question number 70, cultivation of fuel wood with crop is known as। অর্থাৎ জ্বালানি কাঠের জন্য যখন চাষাবাদ হয়, অর্থাৎ একটা কাঠ আহরণ করে নেওয়ার পরে ঠিক পরের জমিতে এইভাবে পরপর বেশ কতগুলো জমিতে বিভিন্ন বয়সের চারা গাছ লাগানো থাকে। পূর্ণবয়স্ক চারা গাছগুলো কেটে নেওয়ার সময় দেখা যায় পরবর্তী গাছগুলো আবার বড় হয়ে ওঠে, সিলভিকালচার, এটা আমরা জানি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 71, ইন দ্য ওবেরিয়ান থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, দ্য টার্ম অফ অ্যাগ্লোমারেশন ইজ বেস্ট ডেসক্রাইবড বাই। ওয়েবারের থিওরিতে শিল্পস্থাপনের যে তত্ত্ব দেওয়া রয়েছে, সেখানে অ্যাগ্লোমারেশনটা সবথেকে ভালো ব্যাখ্যা করা যায় অপশান সি দিয়ে, ক্লাস্টারিং অফ প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড পিপল ফর মিউচুয়াল অ্যাডভান্টেজ ইজ দ্য রাইট অ্যান্সার। সুতরাং এখানে সির উত্তরটা কারেক্ট হবে 71-এর। কোশ্চেন নাম্বার 72, a great sociologist who held the view that education does not bring about social change, rather the social change results into an educational change, was McDougall. McDougall is the correct answer. Option A is the right answer. Question number 73, clustering of rural settlement in an area can be determined by using nearest neighborhood analysis. অর্থাৎ কোনো জনবসতির, গ্রামীণ জনবসতির ক্ষেত্রে আমরা ক্লাস্টারিংয়ের যদি মেজারমেন্ট করতে চাই, তো সেখানে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা বা জানতে গেলে আমরা অবশ্যই নিয়ারেস্ট নেইবারহুড অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 73, 74, দ্য টার্ম একুমেন বা ইকুমেন ইজ অ্যাপ্লাইড টু মিন। ইকুমেন মনেই আমরা বাসি বসতি বলেই জানি, এবং পার্মানেন্ট ইনহ্যাবিটেন্ট হিসাবে। তো সুতরাং এখানে আর আমি বাকি অপশানগুলো যদি ভালো করে লক্ষ্য করে দেখবে, একটা টেম্পোরাল বলেছে, একটা আনইনহেবিটেটেড বলেছে, আর একটা বলেছে ডেজার্টেড। সুতরাং রইল বাকি পড়ে বি। বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য পার্মানেন্টলি ইনহেবিটেড এরিয়াজ অফ দ্য আর্থ সারফেস। কোশ্চেন নাম্বার 75, ই বাইলুনস theory has to do with which of the following aspects of rural settlement? বাইল্যান্ডের থিওরি যদি ভালো করে পড়ো বা লক্ষ্য করে দেখবে, এক্সপেনশান বা ক্রমবিস্তারটাইকেই এখানে প্রধানত গুরুত্ব দেওয়া হয়েছে, যে রুরাল সেটেলমেন্ট বিস্তারের ক্ষেত্রে এক্সপেনশান ইজ দ্য রাইট অ্যান্সার। সুতরাং অপশান এ এখানে কারেক্ট হবে 75-এর।
Question number 76. Who among the following proposed the multiple nuclei model of city growth? তো বহুমাত্রিক এই মডেল যেটা মানে সেটেলমেন্ট গ্রোথের ক্ষেত্রে আমরা হ্যারিস এবং উলম্যানের মাল্টিপল নিউক্লি থিওরি আমরা জানি, সুতরাং এখানে আর ভাবার দরকার নেই। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যারিস অ্যান্ড উলম্যান। বাকিদের হচ্ছে না, বাকিদের বৃত্তকলা কেন্দ্রিক ভনতুনেন্ত কৃষিভূমি, তো এটা আসছি না, হ্যারিস অ্যান্ড উলম্যান। কোয়েশ্চেন নাম্বার 77. হোয়াট আর দ্য আন্ডারলাইং ক্যারেক্টারিস্টিক্স অফ ডব্লিউটিও? ডব্লিউটিও এর মূল ক্যারেক্টারিস্টিক্সটা কোনটা? ইট ফ্যাসিলিটেটস ইকোনমিক কোঅপারেশন বিটুইন ডিফারেন্ট কান্ট্রিজ। এগুলো সবই কারেক্ট হবে যথাসম্ভব। এর মধ্যে সব থেকে মানে একদম অন্তর্নিহিত উদ্দেশ্য চাইছি জানতে। তো বীর আছে, ইট অ্যাক্টস ইজ অ্যান আমব্রেলা ইনস্টিটিউশন দ্যাট রেগুলেটস এগ্রিমেন্টস concluded in the Uruguay round for promotion of free internal trade. সিতে রয়েছে, ইট হেল্পস ইন ডেভেলপমেন্ট অফ দ্য লেস ডেভেলপড কান্ট্রিজ। ডিতে রয়েছে, ইট রিজলভস ডিসপুটস অ্যামং ওয়ার্ল্ড ট্রেড ব্লকস। তো এর মধ্যে আমার মনে হয়েছে এর মধ্যে যদি অন্তর্নিহিত যে গুণাবলীটা লুকিয়ে আছে, এর মূল কাজ সমস্ত দেশকে যারা বাণিজ্য অংশগ্রহণ করে তাদেরকে একটা ছাতার তলায় আনা, অর্থাৎ অপশান বিটা কারেক্ট হবে। ফ্রি ইন্টারন্যাশনাল ট্রেড করার ক্ষেত্রে ডব্লিউটিওর ভূমিকা সবথেকে মুখ্য থাকে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 78. Identify the correct statement with reference to the first phase of globalization in the 19th century. এক্ষেত্রে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। লন্ডন ওয়াজ দ্য গ্লোবাল হোমোজেনিক সেন্টার অফ পলিটিক্যাল ইকোনমিক পাওয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমরা ফার্স্ট ফেজ যে গ্লোবালাইজেশনটা হয়েছিল 19বিংশ শতাব্দীতে, সেখানে লন্ডনের ভূমিকা অর্থাৎ ইউকের ভূমিকা সবথেকে বেশি ছিল, তাই এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 79. Which among the following locational factors is most important in the case of foodlose industry? এক্ষেত্রে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, র ম্যাটেরিয়াল। বিশুদ্ধ কাঁচামাল হলেই তাকে আমরা বিশুদ্ধ কাঁচামালকে আমি যে কোনো স্থানে নিয়ে যেতে পারি বা যে কোনো স্থানে শিল্প স্থাপন করতে পারি, সুতরাং বিশুদ্ধ কাঁচামালই এখানে সব থেকে ফুডলুজ ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ওকে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 80. ওয়ান নিডস টু ফাইন্ড আউট হাউ মাচ এরিয়া ইজ ইরোডেড অর অ্যাক্রিডেড ইন অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বাই এ রিভার ইউজিং ব্যাঙ্ক লাইন পলিগন of different years in GIS. The procedure one would follow is called layer level analysis. C is the right answer. অর্থাৎ লেয়ার লেভেল অ্যানালাইসিসের মধ্য দিয়ে আমরা ভালো করে এটা অ্যানালাইসিস করতে পারবো। 81. কোশ্চেন নাম্বার 81. The orbital altitude of a GPS navigation satellite is জিপিএস নেভিগেশনটা কিন্তু করা হয় সেমি স্যাটেলাইটগুলো দিয়ে, অর্থাৎ জিও স্টেশনারি বা সানসিনক্রোনাস, এই দুটো নয়, সেমি সানসিনক্রোনাস বলতে পারো বা। তো এক্ষেত্রে এরা সব 20,200 কিলোমিটার উচ্চতায় থাকে, অর্থাৎ অপশান সিটা কারেক্ট অ্যান্সার হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 20,200 কিলোমিটার উচ্চতায় থেকে জিপিএস নেভিগেশন স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রিত হয়। কোশ্চেন নাম্বার 82. এখানে 82তে প্রশ্নতে বলা রয়েছে, দ্য কালচারাল লজিক অফ লেট ক্যাপিটালিজম ইজ অফেন ইউজ টু এক্সপ্লেইন দ্য নেচার অফ পোস্ট মডার্নিজম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পোস্ট মডার্নিজম এর হলো কারেক্ট উত্তর। কোশ্চেন নাম্বার 83. ইন এ স্ট্যান্ডার্ড এফসিসি স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটে ভেজিটেশন অ্যাপিয়ার্স রেড বিকজ, এখানে স্বাভাবিক উদ্ভিদগুলোকে সরাসরি লাল রঙের দেখায়, কারণ এখানে 4টা অপশান দেওয়া রয়েছে যে রেড ব্যান্ড ইজ শোন ইন গ্রিন, গ্রিন ব্যান্ড ইজ শোন ইন রেড, ডিফেন্স রিলেটেড রেস্ট্রিকশন প্রিভেন্ট ডিসক্লোজার অফ অ্যাকচুয়াল কালার্স, এনআইআর ব্যান্ড ইজ শোন অ্যাজ ইন রেড। কারেক্ট অ্যান্সারটা হবে বি, গ্রিন ব্যান্ড ইজ শোন ইন রেড, কারণ সবুজ রঙের গাছগুলোকে যেহেতু ব্যান্ডটার কালার গ্রিনটাকে রেডে দেখানো হচ্ছে, তাই এখানে গ্রিন ব্যান্ডের অ্যাকচুয়ালি RGB, রেডকে নিয়ার ইনফ্রারেডে, গ্রিনকে রেডে, ব্লুকে জিতে অর্থাৎ গ্রিনে দেখানো হয়।
যাই জন্যে সবুজ উদ্ভিদকে আমরা স্যাটেলাইট ইমেজারিতে লাল কালারে দেখি, তাই এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 84। দ্য ফ্লো অ্যানালাইসিস অ্যান্ড গ্র্যাভিটেশনাল অ্যানালাইসিস আর টু ওয়েল নোন মেথড ফর ডিলিনিয়েশন অফ ফাংশনাল রিজিয়ন। কার্যকারী অঞ্চল বা মানে কার্যকারিতার উপর ভিত্তির উপর গড়ে ওঠা অঞ্চল বা কার্যকরী অঞ্চলকে সবথেকে ভালোভাবে শনাক্ত করা যায় দুটো মেথডের দ্বারা, ফ্লো অ্যানালাইসিস বা গ্র্যাভিটেশনাল অ্যানালিসিসের ওপর। সুতরাং এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 85। দ্য গ্রেট আন্দামান গ্রুপ অফ আইসল্যান্ড, 256টা ছোটো বড়ো দ্বীপ নিয়ে গঠিত আন্দামান আইসল্যান্ড, ইন দ্য নর্থ ইজ সেপারেটেড ফ্রম দ্য নিকোবর গ্রুপ অফ সাউথ বাই দ্য কত ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা হয়েছে। এখানে হবে 10 ডিগ্রি চ্যানেল। ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি 10 ডিগ্রি চ্যানেল। 86 কোশ্চেনটা চলে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 86 অ্যাসারশন আছে দ্য ইন্দাস অ্যান্ড দ্য সাংপো রিভার ফলো এ লং ডিস্টেন্স প্যারালাল টু দ্য হিমালয়া বিফোর ক্রসিং দ্য মাউন্টেন। একদম ঠিক, ইন্দাস চলে গেছে পশ্চিম দিকে, সাংপো চলে গেছে পূর্ব দিকে এবং হিমালয়ের সঙ্গে সমান্তরালেই গেছে। হিমালয়কে ক্রস করার আগে পর্যন্ত সাংপো নামেই প্রভাবিত হয়েছে ব্রহ্মপুত্র। সুতরাং অ্যাসারশন এ কারেক্ট। আর কি বলা রয়েছে, আর বলেছে রিজন বলেছে দ্য রিভার্স হ্যাভ টেকেন দ্য উইকেস্ট পার্ট অফ দ্য হিমালয়াজ অ্যাট ইটস সিনাক্সটেক্সিয়াল বেন্ডস টু ক্রস দ্য মাউন্টেন। এটাও কারেক্ট, আরও কারেক্ট। সুতরাং আমরা এখানে 4টা অপশানে চলে যাব। অপশান এ, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশান অফ এ। এটা একদমই ঠিক। সুতরাং আর আমরা অপশানগুলোতে যাচ্ছি না, এ অপশানটাই এখানে কারেক্ট ধরে নিলাম। 86। কোশ্চেন নাম্বার 87। গিভেন বিলো আর দ্য অ্যাসারশন অ্যান্ড এ রিজন, ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন কোর্স। অ্যাসারশনে বলা রয়েছে, এতে বলা রয়েছে আরবান অ্যাগ্লোমারেশন অ্যান্ড মিলিয়ন প্লাস সিটিজ ইন ইন্ডিয়া আর গ্রোয়িং ভেরি র্যাপিডলি। একদম ঠিক, এরা আরও দ্রুত বেড়ে চলেছে। রিজন বলা রয়েছে স্মল অ্যান্ড স্যাটেলাইট টাউন্স আর নট ডেভেলপড ইন এ প্ল্যান্ড ওয়ে টু রিডিউস দ্য গ্রোথ অফ দ্য বিগ সিটিজ। এক্ষেত্রে আর এবং এ দুটোই কারেক্ট, বোথ আর অ্যান্ড এ আর ট্রু, বাট আর ইজ নট দ্য অনলি কজ অফ এ। শুধু এটাই একমাত্র কারণ হতে পারে না, তাই আমরা বিটা এখানে কারেক্ট অ্যান্সার ধরলাম। কোশ্চেন নাম্বার 88। দ্য রিভার কাবেরী ফ্লোজ থ্রু দ্য স্টেটস অফ। তোমরা ম্যাপে চলে গেলেই দেখতে পাবে কাবেরী নদীটি কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। একদম সঠিক, এই অপশানটাই কারেক্ট। কেরালা, কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু। কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে কাবেরী গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এটা এর অপশানটাই কারেক্ট। কোশ্চেন নাম্বার 89। হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়নস ওয়াজ প্রপোজড বাই জন ফ্রেডম্যান টু এক্সপ্লেইন দ্য কোর পেরিফেরি মডেল। এখানে যে 4টা অপশান রয়েছে আমরা একটু দেখে নেব। কোর রিজিয়ন অ্যান্ড আপল্যান্ড ট্রানজিশন রিজিয়ন, বিতে রয়েছে ডাউনওয়ার্ড ট্রানজিশন রিজিয়ন, সিতে রয়েছে রিসোর্স ফ্রন্টিয়ার রিজিয়ন। এই সবগুলো কথাই কিন্তু কোর পেরিফেরি মডেলে রয়েছে। এক্সপ্লেন করার ক্ষেত্রে জন ফ্রিডম্যান এই কথাগুলো ব্যবহার করেছেন। তাহলে আমরা বলতে পারি অপশান ডিটা, ইট ইনক্লুডস এ, বি অ্যান্ড সি, অর্থাৎ ডির অ্যান্সারটা এখানে কারেক্ট হবে। ডিটাকে আমার কারেক্ট অ্যান্সার হিসেবে ধরে নিলাম। কোশ্চেন নাম্বার 90। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট ইনক্লুডেড অ্যামং দ্য 10 মেম্বার্স অফ আসিয়ান। আসিয়ান ভুক্ত দেশগুলোর মধ্যে নিচের কোন দেশটি নেই? এক্ষেত্রে অ্যান্সার বি, পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 91। দ্য বিফোর স্কেল ইজ রিলেটেড টু। এটা আর অপশানগুলো দেখারই দরকার নেই, এটা ভেলোসিটি অফ উইন্ডের সঙ্গে সম্পর্কিত, কারণ বায়ুর গতিবেগের সঙ্গে জড়িত। বাকি সবগুলো অপশান বায়ুর সঙ্গে সংশ্লিষ্ট নয়, সরাসরি গতিবেগের সঙ্গে বা বায়ু প্রবাহের সঙ্গে সরাসরি টেম্পারেচার, হিউমিডিটি বা রেনফল নয়। তাই এখানে অপশান এ, ভেলোসিটি অফ উইন্ড, বায়ুর গতিবেগ মাপার জন্য বিফোর স্কেল ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 92। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যান্ডফর্মস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ উইন্ড ইরোশন। বায়ুর ক্ষয়কার্যের সঙ্গে নিচের কোন ভূমিরূপটি সরাসরি সংশ্লিষ্ট নয়? তো জুগেন, ইয়ারদাং, মেসা এগুলোই সব ইরোশনাল অ্যাক্টিভিটিস অফ উইন্ডের ফলে সৃষ্টি হয়। সুতরাং শিপ একটা বালিয়াড়ি, যেটা ডিপোজিশনাল ওয়ার্কের ফলে সৃষ্টি হয়। সুতরাং এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 93।
In satellite image, radiometric resolution is related to number of gray values, number of spectral values, number of bands, number of color values. এর অপশানটা কারেক্ট, নাম্বার অফ গ্রে ভ্যালুর উপর নির্ভর করে। কোশ্চেন নাম্বার 94, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ রিভার্স অরিজিনেটস ফ্রম মাউন্টেন্স অফ হিমাচল প্রদেশ? হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হওয়া নদীগুলোর নাম। অপশানগুলো আমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছি। অপশান এটাই কারেক্ট অ্যান্সার, বিয়াস, রাভি এবং চেনাব। বিয়াস, রাভি এবং চেনাব এই তিনটেই হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। কোশ্চেন নাম্বার 95, সোশ্যাল ডেভেলপমেন্ট প্রসেস ইজ প্রাইমারিলি ডাইরেক্টেড টুয়ার্ড ওয়ান অ্যামং দ্য ফলোয়িং, আইডেন্টিফাই ইট। এটা এতে রয়েছে রিমুভাল অফ প্রভার্টি অ্যান্ড হাঙ্গার, ইকোনমিক গ্রোথ উইথ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, ইন্টিগ্রেটেড ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট। চারটা অপশানই অনেকটা তোমাদের সঠিক মনে হবে, কিন্তু এখানে মাথায় রাখবে প্রশ্নটা বলা রয়েছে প্রাইমারিলি ডাইরেক্টেড টুয়ার্ড, এর মানে একদম প্রাথমিকভাবে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে না। এখানে অবশ্যই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইকোনমিক গ্রোথ উইথ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। একদম মানে ন্যায়ের সাথে যদি একদম অন্যায় না করে ন্যায়ের পথে যদি আমরা ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই, সেটাই হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটানোর মুখ্য পদ্ধতি হবে। কোশ্চেন নাম্বার 96, এখানেও ডান দিক বাম দিক মিল করতে বলা আছে, ম্যাচ দ্য ফলোয়িং। নদীগুলোর নাম রয়েছে কৃষ্ণা, শতদ্রু, মহানদী এবং ভাগীরথী। তো কোন নদীর উপর কোন বাঁধ রয়েছে এটা জানতে চাওয়া হয়েছে। এটা খুবই সহজ, কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ রয়েছে, সুতলেজ বা শতদ্রু নদীর উপর ভাকরানাগাল রয়েছে, আর মহানদীর উপর রয়েছে হীরাকুন্দ বাঁধ, উড়িষ্যায় রয়েছে মহানদীর উপর হীরাকুন্দ বাঁধ, আর ভাগীরথী নদীর উপর রয়েছে তেহরি বাঁধ, সোন মানে ভাগীরথী নদীর, ভাগীরথী মানে সেটাই গঙ্গা বলতে পারো, হ্যাঁ, তেহরি বাঁধ। সুতরাং এখানে আমরা অপশান এটাকে কারেক্ট অ্যান্সার নেব, এ ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে নিলাম 96-এ। এরপর চলে আসি 97, হু হেডস দ্য ন্যাশনাল কমিশন অন পপুলেশন ইন ইন্ডিয়া? তো এক্ষেত্রে এটা নীতি আয়োগের অন্তর্গত বলে একে আমরা নীতি আয়োগের যেহেতু প্রাইম মিনিস্টারই হেড, সুতরাং এখানে প্রাইম মিনিস্টার ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 98, হুইচ অফ দ্য ফলোয়িং কোস্টাল এরিয়াজ ইজ নোন ফর মাইনিং অফ রেয়ার আর্থ? তো রেয়ার আর্থের জন্য কোন কোস্টাল এরিয়াটা সরাসরি বিখ্যাত রেয়ার আর্থ মাইনিংয়ের জন্যে? তো এখানে মোটামুটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ দুটোতেই পাওয়া যায়, এখানে একটু দ্বন্দ্ব রয়েছে, তবে আমার মনে হয়েছে ওড়িশাটা ইজ দ্য বেস্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 99, দ্য রিলেশনশিপ অ্যামং পাওয়ার স্ট্রাকচার, দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটিজ ইজ টার্মড অ্যাজ। চারটা অপশান রয়েছে, একদম সরাসরি যেহেতু পাওয়ার স্ট্রাকচারের কথা বলা রয়েছে, এখানে পলিটিক্যাল ইকোলজি ইজ দ্য রাইট অ্যান্সার, পলিটিক্যাল ইকোলজি, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার 99-এ। কোশ্চেন নাম্বার 100, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। বাম দিক ডাম দিক মিল করতে বলা রয়েছে। কতগুলো ক্লাইমেটিক টাইপ এখানে দেখতে পাচ্ছ, জলবায়ুর ধরন, এবং সেখানে সিম্বলগুলো আফটার কোপেনের দেওয়া বিভিন্ন সিম্বলগুলো এখানে দেওয়া রয়েছে। ট্রপিক্যাল মনসুন, মেডিটেরিয়ান ক্লাইমেট এবং ট্রপিক্যাল হট ডেজার্ট ও আর্কটিক। আমরা এখানে খুব ভালোভাবেই মিল খুঁজে পাচ্ছি। ট্রপিক্যাল মনসুন এএমকে দিয়ে দেখানো হয়, মেডিটেরিয়ান ক্লাইমেটকে সিএসএ বা সিএসবি দিয়ে দেখানো হয়, ট্রপিক্যাল হট ডেজার্টকে বিডব্লিউএইচ দিয়ে দেখানো হয়, আর্কটিককে ইটি বা ইএফ দিয়ে দেখানো হয়। সুতরাং এখানে আমরা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডিকে আমরা সঠিক বলে বেছে নিলাম। তোমরা এতক্ষণ যেগুলো শুনলে সেটা হচ্ছে 2022 যে সেট এক্সামিনেশন হয়েছিল তার অ্যান্সার কিগুলো তোমরা শুনলে। তো এগুলো একেবারে অফিসিয়াল নয়, আনঅফিসিয়াল। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের অথেন্টিক তথ্য দেওয়ার। তো ফাইনাল অ্যান্সার কি পাওয়ার পরে আমরা সঠিক তথ্যগুলো জানতে পারবো। এখন যদি একটু তোমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি বলে মনে করো, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সবাই ভালো থাকুন, নমস্কার।